মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের সমাধানের পথ খুঁজতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আমেরিকার বৈঠক ছিল। আর এই প্রেক্ষাপটে এক আবেগঘন বার্তা নিয়ে সেখানে পৌঁছে যায় ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। বহুল আলোচিত এই শান্তি বৈঠক শেষমেশ ভেস্তে যায়। মানে বৈঠকে কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায়নি। তবে এই সফর কেবল কূটনৈতিক গুরুত্বেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল এক গভীর মানবিক বার্তা, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিনিধি দলের যাত্রাপথে উঠে এসেছে যুদ্ধের নির্মম বাস্তবতার এক প্রতীকী ছবি। বিমানের সামনের সারিতে সাজানো ছিল ছোট ছোট স্কুল ব্যাগ, বাচ্চাদের জুতো, সাদা ফুল এবং জানে শেষ হয়ে যাওয়া পড়ুয়াদের ছবি। এই দৃশ্য ছিল দক্ষিণ ইরানের মিনাব শহরের মর্মান্তিক ঘটনার প্রতীকী উপস্থাপনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি প্রতীকী প্রদর্শনী নয়, বরং যুদ্ধের ভয়াবহ মানবিক মূল্য তুলে ধরার এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। কূটনৈতিক সফরের মধ্যে এই ধরনের আবেগঘন বার্তা সচরাচর দেখা যায় না, ফলে এটি বিশ্ব রাজনীতির অঙ্গনেও বিশেষ গুরুত্ব পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে গালিবাফ লেখেন, এই ফ্লাইটে আমার সহযাত্রী মিনাব 168। তার এই মন্তব্য দ্রুত আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মিনাব 168। এই নামটি এসেছে সেই ভয়াবহ ঘটনার স্মৃতি থেকে, যা এখনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরানের দাবি অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি মারাত্মক হামলা হয়। অভিযোগ, একটি মেয়েদের স্কুলে সাজারের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আর এই ঘটনায় 160 জনেরও বেশি পড়ুয়ার জানে শেষ হয়ে যাওয়ার দাবি করা হয়। ঘটনাটি সামনে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। তবুও মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটি গভীর উদ্বেগের। এই ঘটনার পর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি একটি আকাশচিত্র প্রকাশ করেন। সেখানে নিহতদের জন্য গণকবর খোঁড়ার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে। তিনি এই ঘটনাকে ঠান্ডা মাথায় পরিকল্পনা বলে উল্লেখ করেন এবং ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই হামলা পরিকল্পিত ছিল এবং লক্ষ্যবস্তু করা হয়েছিল নিরীহ পড়ুয়াদের। অন্যদিকে আমেরিকা এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এই ঘটনায় ইরানের নিজের ভূমিকা থাকতে পারে। তার দাবি, ইরানের অস্ত্র ব্যবহারে যথেষ্ট নির্ভুলতা নেই এবং ঘটনাটি তাদের নিজেদের ভুলের ফল হতে পারে। এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। পারস্পরিক দোষারোপের এই পরিস্থিতিতে মধ্য এশিয়ার স্থিতিশীলতার ওপর নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দেয়। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, এই ধরনের উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। ইরানের প্রতিনিধি দলের গালিবাফের পাশাপাশি ছিলেন বিদেশমন্ত্রী আরাকচি এবং আরও 12 জন প্রতিনিধি। পাকিস্তানে পৌঁছানোর পর তাদের স্বাগত জানাতে সে দেশের বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাকদার, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং সেনাপ্রধান আসেম মুনির। এই অভ্যর্থনা শুধু কূটনৈতিক সৌন্দর্যই নয়, বরং বৈঠকের গুরুত্বও স্পষ্ট করে। অন্যদিকে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিশেষজ্ঞদের মতে, মিনাবের ঘটনাকে কেন্দ্র করে ইরান যে আবেগঘন বার্তা তুলে ধরেছে তা এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। যুদ্ধের পরিসংখ্যান বা কৌশলগত বিশ্লেষণ এসবের বাইরে গিয়ে মানবিক দিকটি সামনে আনার এই প্রচেষ্টা আন্তর্জাতিক প্রভাবকে প্রভাবিত করতে সক্ষম হতে পারে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো রকম সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
তার কথায় আমেরিকার প্রতিনিধি দল চুক্তি ছাড়াই দেশে ফিরেছে। ভান্স বলেন, আমরা টানা 21 ঘন্টা ধরে আলোচনা চালিয়েছি, ইরানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমঝোতার পৌঁছানো যায়নি। কি বলেছেন শুনবো। Good morning, everybody. And let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis, who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Sir, Nick Robertson from CNN. Precisely what have they rejected here? Can you help us understand it a little bit? Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. Jen. Was there a framework on anything? And also, did the Iranian frozen assets come up? And did you reach any conclusions on those frozen assets? We talked about all those issues, Jen, and we talked about a number of issues beyond that. And so certainly those things came up. But again, we just could not get to a situation where the Iranians were willing to accept our terms. I think that we were quite flexible. We were quite accommodating. The president told us, you need to come here in good faith and make your best effort to get a deal. We did that. And unfortunately, we weren't able to make any headway. Preston. Mr. Vice President, how often did you communicate with President Trump throughout the negotiations? There are reports that there were multiple rounds where there were breaks in between negotiations. How often did you communicate with the president throughout those rounds, and what was he saying as you were going through these negotiations that you said fell short? Yeah, obviously we were talking to the president consistently. I don't know how many times we talked to him, a half dozen times, a dozen times over the past 21 hours. We obviously also talked to Admiral Cooper, to Pete, to Marco, to the entire national security team. We talked to Scott Bessent a number of times. So look, we were constantly in communication with the team because we were negotiating in good faith. And we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. We'll see if the Iranians accept it. Thank you. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।